আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। অর্থনীতির ক্ষতি বাইরে থেকে কল্পনা করা যাবে না বললেন অর্থ উপদেষ্টা, দক্ষ জনশক্তি দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার আশা। রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার, এক অপহরণকারী গ্রেপ্তার। জলবায়ু সম্মেলনে ১৫০০-এর বেশি লবিস্টের অংশগ্রহণ উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য, জলবায়ু সংকট মোকাবেলা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন, নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ এর প্রথম দিন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে সবার শক্তির কারণে। এটি ছিল ছাত্রদের নেতৃত্বে এক বিপ্লব। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh. 100 days back, nearly 1,500 students, workers and common demonstrators were killed here by the old regime. Nearly 20,000 were wounded. Bangladesh has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. অধ্যাপক ইউনূস বলেন, এই দেশ হবে সবার, এই দেশ হবে ন্যায় বিচারের। It's the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখুন, আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান সিজিএস বলছে, এবারের আয়োজনে মোট ৭৭টি সেশন অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা সেশনে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের অর্থনৈতিক খাতে যে কত গভীর ক্ষত হয়ে তৈরি হয়েছে তা বাইরে থেকে কল্পনাও করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই ক্ষত সারিয়ে তুলতে সময় লাগবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষের দক্ষতা দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আর্থিক খাতে সংস্কার নিয়ে সংলাপে অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতির এই অবস্থায় উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেবে না অন্তর্বর্তী সরকার। লায়লা নওশিনের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এই মুহূর্তে হাতে এসে পৌঁছায়নি, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জেল ও রিমান্ডে নখ উপড়ে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী ছিলেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
চ্যানেল আইকে তিনি বলেছেন, মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য রিমান্ডে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। মান্না জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে নিজের কন্যাকে বিদেশে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ মাহমুদুর রহমান মান্নার কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। মাহমুদুর রহমান মান্না ছাত্রজীবনে জাসদের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু। বাংলাদেশের একমাত্র ছাত্রনেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস ছিলেন। প্রথম জেলও খেটেছেন ছাত্রজীবনে। আমাকে যখন লকআপে দিয়েছে, প্রথম রাতে আমাকে 3টা ছালা দেওয়া হয়েছিল। মানে সেই ছালাটা ঝাড়লে ধুলায় পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি জানলাম এটা কি, বলতে কম্বল। কম্বল মানে? তখন টিনের একটা বাটি, টিনের একটা থালা দিল, দিয়ে বললে এটাই ঘটি বাটি কম্বল, জেলখানার সম্বল। তাহলে এটা দিয়ে কী করবো, এই ছালা দিয়ে কী করবো? মানে একটা কম্বল বিছাবেন, একটা কম্বল ভাঁজ করে বালিশ বানাবেন, আর একটা কম্বল গায়ে দেবেন। আমি বললাম এই কম্বল গায়ে দেওয়া যাবে কীভাবে? বললো এটাই সবাই করে। এই রাজনীতিবিদ জানান, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা অভিযোগে তাকে রিমান্ডে নিয়েছিল, জেলে পাঠিয়েছিল। জেল খেটেছেন টানা 22 মাস। তিনি জানান, রিমান্ড ও জেলে নিজের উপর শারীরিক নির্যাতন না হলেও অন্যের উপর শারীরিক নির্যাতনের সাক্ষী হওয়া তার সারা জীবনের ট্রমা হয়ে আছে। সিভিয়ার টর্চার করে, যেটা করেছে জামাতের আজহার সাহেবের সাথে আমি শুনেছি, তাদের অন্যান্য নেতাদের সাথে করেছে। বলেছে প্রস্রাব করব, দিয়েছে একটা বালতি, এটা প্রস্রাব করব। বালতিটা নাকি এরকম ইলেকট্রিফাইড, প্রস্রাবের 2 ফোঁটা পড়লে ওইখান থেকে ইলেকট্রিসিটি এসে আপনার শরীরে আঘাত করবে, ছিটকে পড়ে যাবে, এরকম হয়েছে। তারপর ধরেন ওই যে পায়ের নখ তোলা ইত্যাদি, ওটা খুবই কমন। জেলে থাকা অবস্থায় মেয়েকে বাঁচাতে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানান আলোচিত এই রাজনীতিবিদ। আমার মেয়ের উপরে খুব প্রেশার গেছে আওয়ামী পান্নাদের। ও তখন কেবল A লেভেল দিয়েছে। ওয়াইফ গিয়ে আমাকে জেল গেটে বললো, মেয়েটাকে যদি বাঁচাতে চাও তাহলে দেশে রাখা যাবে না, যে কোনো দিন উঠিয়ে নিয়ে যাবে একে, যে কোনো জায়গা থেকে পাঠিয়ে দাও। আমার আত্মীয় থাকতো একটা টরন্টো, ওখানে পাঠিয়ে দিলাম। ওই মেয়ে আমার কাছে অনেকগুলো চিঠি লিখছে, আমি রাখিনি এগুলো, 1-2 হয়তো আছে এখন, খুব টাচি, এগুলো বলে ধরে। মান্না বলেছেন, রিমান্ডে শারীরিক নির্যাতন বন্ধ করা জরুরি। জেলবন্দীদের যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা উচিত নয় বলেও মনে করেন তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে 1700 জনেরও বেশি কয়লা, তেল এবং গ্যাস লবিস্টের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়াকে সম্মেলনের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক বলেছেন জলবায়ু নীতি বিশেষজ্ঞরা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ, জীবাশ্ম জ্বালানি বন্ধের জোর আলোচনা ও নানা প্রতিশ্রুতির বিপরীতে এমন প্রবণতা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মেলনের লক্ষ্যকে সংকটে ফেলতে পারে বলে মনে করেন তারা। অনিশ্চয়তা সত্ত্বেও মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের আশায় জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আলী মাল্লাজির রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রায় 3 দশক ধরে আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। দীর্ঘ পদযাত্রায় নানা লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার প্রশ্ন উঠল খোদ সম্মেলনের কার্যকারিতা নিয়ে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রাক্তন ইউএন জলবায়ু প্রধান ক্রিশ্চিয়ানো ফিগুয়েরেস এবং বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জোহান রকস্ট্রমের মতো প্রভাবশালী ব্যক্তিরা একটি চিঠিতে জাতিসংঘকে জানিয়েছেন, কপ সম্মেলন আর কার্যকর নয় এবং এর প্রক্রিয়াটি আরও সহজ করা উচিত। বিশ্ব রাজনীতির ও ক্ষমতাধর পালাবদল ও প্রভাবশালী কিছু দেশের পিছুটান নীতি সত্ত্বেও চলমান কপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও অর্থনীতি বিনির্মাণের বিকল্প নেই বলেও মত তাদের। 198টা দেশের নেগোসিয়েটররা প্রোগ্রাম অনুযায়ী নেগোসিয়েট করছে এবং এই নেগোসিয়েশনে তো প্রত্যেকটা দেশ তাদের স্বার্থ দেখতে চায়, হারে বেশি চাপ নিতে চায় না, কিন্তু সবাই চায় যে পুরো প্রসেসটা এগোক। এখন এই পার্টিকুলার কপটাকে আজারবাইজান চেয়েছিল ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হোক,
মজার জিনিস হচ্ছে ফাইন্যান্স বলতে কি কি বোঝায়, তার এলিমেন্টগুলো কি কি, তার ডেফিনেশন পর্যন্ত হয়নি গত 30 বছর। অনিশ্চয়তা কাটিয়ে সমন্বিত উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর। গ্রিন এনার্জির ব্যাপার, গ্রিন ইকোনমির ব্যাপার, বাংলাদেশের প্যাভিলিয়নেও গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে। এখানে গ্রিন টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ফান্ড লাগবে। আমরা খুবই আশ্চর্য হয়েছি যে 1700-র বেশি লবিস্ট ক্লাইমেট বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন, তারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নেননি। সবাই একটু ডিসহার্টেন, যে ধরনের আশা ছিল যে এখানে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে এবার যেই ডিসিশনগুলো হবে সেগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না। কারণ ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু আসছে না। তো সুতরাং এখানে কিন্তু একটা বটলনেক হয়ে রয়েছে এই ব্যাপারটি। তো আরও বেশ কিছুদিন বাকি রয়েছে এই কনফারেন্সের, সুতরাং সেখানে বোঝা যাবে আসলে আমরা বাকুতে কতটুকু এগোতে পেরেছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। এদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় ধুঁকতে থাকা ধরিত্রী ও সভ্যতা রক্ষায় সম্মেলন চত্বরে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। সাম্প্রতিক তথ্য ও গবেষণা অনুযায়ী 2022 সালে তাপজনিত কারণে শুধুমাত্র ইউরোপেই 68,000 মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে পুরো সভ্যতা। সংকট উত্তরণে তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহরণের শিকার শিশুকে উদ্ধার করা হয়েছে। র্যাব এ তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানিয়েছে এই ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত 8 মাসের ওই শিশুর মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরে একটি বাসায় ভাড়া থাকেন। গতকাল সকালে একদল ডাকাত তার বাসায় ডাকাতি করে মালামালের সাথে ওই শিশুকেও নিয়ে যায় ডাকাতরা। নাচ, গান, আবৃত্তিতে পয়লা অগ্রহায়ণ নবান্ন উৎসব করল রাজধানীবাসী। বাঙালির চিরায়ত সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই নবান্ন উৎসবের আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। সুলতানা হিমুর রিপোর্ট। এলো নতুন ধান ঘরে তোলার ক্ষণ, এলো নবান্ন। ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে শহরে বাঙালিও মাতল নবান্ন উৎসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সকাল থেকেই শুরু হয় নবান্ন উৎসব। 26তম নবান্ন উৎসবের এই আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ। এই সময়ে গরমটা কমে গিয়ে আবহাওয়াটা এত সুন্দর হয়, অগ্রহায়ণ মাসের প্রথম দিনটা খুব ভালো লাগে। নবান্নের প্রতি যে সেলিব্রেশন সেটা কিন্তু যুগে যুগে আছে। বাঙালিদের নিজেদের একটা উৎসব আমরা এভাবে করে পাচ্ছি, নিজেরা এভাবে আনন্দ করছি। বাঙালির শেকড়ের সন্ধানে মূলধারার সংস্কৃতিকে নাগরিক জীবনে ছড়িয়ে দিতে এই উৎসব বলে জানান আয়োজকরা। আমরা চাই এই যে ঋতু বৈচিত্র্য রবীন্দ্রনাথের হাত ধরে উপমহাদেশে এসছে, শেকড় সন্ধানী ঋতুগুলো উৎসবগুলো হোক। যত বেশি করে হবে তত বেশি করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা অসাম্প্রদায়িক সুখী একটি বাংলাদেশ পাব। দিনব্যাপী নবান্ন উৎসবে ভিড় করে সব বয়সী মানুষ। পয়লা অগ্রহায়ণে গ্রাম বাংলায় এমনকি শহর অঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাই বলি, রাসপাল গোপুর লতিফ সাই মুড়ি তৈরি ভাত তুরির চাই। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে।
মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন, প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য। এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদি জাত? সব আদি জাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর চ্যানেল আই এর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বেনারসি শাড়ি। বিয়ে বা যে কোনো বাঙালি উৎসবে সব প্রজন্মের কাছেই বেনারসি শাড়ি পছন্দের পোশাক, কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট তাঁতিরা নানা সংকটে রয়েছেন। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীর তাঁতিদের জন্য ভাসানটেকে পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হলেও 30 বছরেও তা বাস্তবায়ন হয়নি। তবে ভাসানটেকের পরিবর্তে শরীয়তপুর ও মাদারীপুরে তাঁতিদের পুনর্বাসনের চিন্তা করছে সরকার। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর মিরপুরে বিহারি রিফিউজি ক্যাম্পের এমন ঘিঞ্জি ও ময়লা পরিবেশেই কাজ করছেন ইতিহাস ঐতিহ্যের রাজকীয় ও অভিজাত পোশাক বেনারসি শাড়ির কারিগরেরা। বাজারে ভারতীয় ও মেশিনে তৈরি শাড়ির দাপটে কোণঠাসা হস্তচালিত তাঁতিরা অনেকেই পৈতৃক পেশা ছেড়ে বিকল্প উপার্জনেরও পথ খুঁজছেন। দিয়ে দিচ্ছি করে দিমু দিচ্ছি আশা আশা তাঁতিরা, অনেক তাঁতি মরে গেছে, অনেক তাঁতি নিঃস্ব হয়ে গেছে ব্যবসা থেকে, অনেক তাঁতি অন্য পেশা চলে গেছে। আমার ছিল আগে 8টা, ওর পরে 4টা হলো, ওর পরে 5টা হলো, ওর পরে এখন 0 না, এখন আমি হকারি করি। আমরা কয়েকটা মহাজন আছি যেটা টিকায় রাখছি, কিন্তু কয়দিন লসের মুখ আর কয়দিন দেখব। নানা সমস্যায় জর্জরিত এই শিল্পের উন্নয়নে 1995 সালে বেনারসি পল্লী স্থাপনে প্রকল্প হাতে নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ভাসানটেকে 40 একর জমি কেনা হলেও পুরো জায়গার দখল বুঝে নিতে পারেনি তাঁত বোর্ড। বিভিন্ন মহলের চাপে বেনারসি পল্লী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না বলেও অভিযোগ সাধারণ তাঁতিদের। পুনর্বাসন হলে এরা ভালো মতন কাজ করতে পারবে, তো সেই জায়গাতে আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে। যারা কিছু লোক আছে যেরকম আমাদের মিরপুরের ভিতরে সত্তার সাহেব বলে, তো ওই লোক যে আছে তো উনি প্রত্যেক মাসে প্রত্যেক জায়গাতে গিয়ে ওরা অবজেকশন দিয়ে রাখছে। তো বেনারসি পল্লী ধ্বংস করার কারণে হাজি সত্তার এরকম কিছু লোক আছে যারা তাঁতি না, এবং সাবেক চেয়ারম্যান উনি এতগুলি কাগজ দিয়েতে জিএমের বিপক্ষে মামলা করার জন্য। আমরা তো এইগুলি মামলা টামলা বুঝি না, আমরা নিরীহ তাঁতি, আমরা চাই প্লট, আমরা কোনো ঝামেলা জড়াইতে চাই না। তবে সরকার ভাসানটেকের জমিতে তাঁতিদের পুনর্বাসন চিন্তা থেকে সরে এসেছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, পদ্মার ওপারে জাজিরায় বড় পরিসরে
পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এখানে যেহেতু জায়গা কম, এই সকল তাঁতিকে এখানে করার সুযোগ নেই, সেই জন্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে একটা প্রকল্প তৈরি করছে, যেটা শরীয়তপুর এবং মাদারীপুরের দুইটি উপজেলার অংশ নিয়ে প্রায় 200 একরের অধিক পরিমাণ জমি অ্যাকুইজিশন করে সেটা ডেভেলপ করছে, সেখানে তাঁতপল্লী নির্মাণ করে সেইখানে সকল ধরনের ফ্যাসিলিটিস তৈরি করে সেইখানে তাদেরকে শিফট করা হবে। কাজে এইখানে প্রকল্পটি বাস্তবায়নের চিন্তা ভাবনা তো সরকারের এখন নাই, ওইখানে নিয়ে যাবে, এইটাই হলো সরকারের সিদ্ধান্ত। এই প্রকল্প দেশের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প টিকিয়ে রাখতে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান তাঁতিরা। তাঁতিদের পুনর্বাসন এবং তাঁত বোর্ডকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করারও দাবি জানান তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশের অর্থনৈতিক খাতে যে কত গভীর ক্ষত তৈরি হয়েছে তা বাইরে থেকে কল্পনাও করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই ক্ষত সারিয়ে তুলতে সময় লাগবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষের দক্ষতা দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আর্থিক খাতে সংস্কার নিয়ে সংলাপে অর্থ উপদেষ্টা জানান, অর্থনীতির এই অবস্থায় উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেবে না অন্তর্বর্তী সরকার। লায়লা নওশিনের রিপোর্ট। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন এই খাত সংশ্লিষ্ট দেশবরেণ্য ব্যক্তিরা। এই খাতে বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন ক্ষতের কথা উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন অনেকগুলি পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এগুলো কারেক্ট করতে একটু সময় লাগবে, সংস্কারটাও একটু ডিফিকাল্ট। তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে দিতে পারবো না, কোথাও ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো হয়তো আমরা করবো একটা শর্ট রান, ওভারল্যাপিং কিন্তু মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। আলোচনায় উঠে আসে রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও কিভাবে আর্থিক খাতকে ধ্বংস করেছে সেই বিষয়েও। বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। কে খেলো? এবং ভালো করে লক্ষ্য করে দেখেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। পলিটিক্যাল কিছু এজেন্ডাকে সেখানে বাস্তবায়িত করার জন্য এবং কিছু সংখ্যক মানুষকে বেনিফিট দেওয়ার জন্য আমাদের কিছু কিছু কাজ করতে হয়েছে এবং কিছু কিছু কাজ প্রাধান্য পেয়েছে। An opportunity to fix our country. We know that the path forward requires decisive, actionable reforms to prevent relapses into these challenges that we have had over the last 15 years. সংলাপে অর্থ উপদেষ্টা জানান, অর্থ পাচার রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে যাবে অন্তর্বর্তী সরকার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত হয়েছেন। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমান্তার নামে স্থানে ওই দুর্ঘটনা ঘটে। রুবেল একটি মাইক্রোবাসে ঢাকা থেকে সকালে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেল ও তার সাথে থাকা 7 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুবেল ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। নায়ক রুবেল আজকে আমাদের এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আসেন, পরে আমরা ওনাকে অ্যাটেন্ড করি। উনি আমাদের কাছে মাল্টিপল জয়েন্টে পেইন কমপ্লেন করেছেন এবং একটা হেড ইনজুরি কমপ্লেন করেছিলেন। পরে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের অর্থোপেডিক্সের কনসালটেন্সের কাছে রেফার করে দিই।
বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব চলছে। চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাছাই পর্বে অংশ নেন 1000-এর বেশি শিক্ষার্থী। চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকায় চূড়ান্ত পর্বের জন্য 23 জনের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী এবং প্রথিতযশা আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরিচালনায় রয়েছেন চ্যানেল আই-এর তাহের শিপন। সে সময় ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসান। অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের 5000, 3000 ও 2000 টাকা পুরস্কার ও সনদপত্র তুলে দেন ইস্পাহানি গ্রুপের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম। এবার দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে এখন অল্প জমিতে বেশি ফসল ফলানোর প্রযুক্তিতে বিশ্বাসী হয়ে উঠছেন কৃষক। লালমনিরহাটে ড্রাগন ফল বাগানে মিশ্র ফসল আবাদ করে লাভবান হচ্ছেন তারা। এক্ষেত্রে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহের তারাকান্দায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন বিভাগের সহযোগিতায় উপজেলার তালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। কর্মসূচিতে সুধীজনরা অংশ নেন। সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। অর্থনীতির ক্ষতি বাইরে থেকে কল্পনা করা যাবে না বললেন অর্থ উপদেষ্টা। দক্ষ জনশক্তি দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার আশা। রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার, এক অপহরণকারী গ্রেপ্তার। জলবায়ু সম্মেলনে 1500-এর বেশি লবিস্টের অংশগ্রহণ উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলায় অনিশ্চয়তা পড়ার আশঙ্কা। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।